হাতে দুদিনের মতো ছুটি থাকলেই রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন বহু ভ্রমণপ্রেমীর পছন্দের তালিকায় অন্তর্ভুক্ত। সারা বছরে খুব সহজে উইকেন্ডের তালিকায় শান্তিনিকেতন ঘুরে আসা যায়। আজ এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব শান্তিনিকেতন ঘোরার যাবতীয় তথ্য। কোথায় থাকবেন, কি কি দেখবেন, সমস্তটা জানাবো আমার এই ভিডিওটার মাধ্যমে। দেখতে থাকুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। প্রথমে দেখি শান্তিনিকেতন কিভাবে যাবেন। পাবলিক ট্রান্সপোর্টে সব থেকে কম সময়ে কম খরচায় শান্তিনিকেতন পৌঁছার উপায় হলো ট্রেন। নিউ কোচবিহার স্টেশন থেকে শান্তিনিকেতন যাবার অনেক ট্রেন রয়েছে। বোলপুর স্টেশনের বাইরে রয়েছে টোটো স্ট্যান্ড। মাথাপিছু 10 টাকা অথবা 20 টাকার বিনিময়ে টোটো আপনাকে নিয়ে যাবে আপনার বুক করা হোটেলে, অথবা হোটেল বুক করা না থাকলে ওই একই টাকার বিনিময়ে টোটো নিয়ে যাবে আপনাকে হোটেল খুঁজতে। টোটো ধরে সোজা চলে এলাম আমাদের হোটেলে, আর আমাদের হোটেল আগে থেকেই বুক করা ছিল। তারপর সেদিন আমরা বেরোইনি, পরদিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম। একদম 7:13 নাগাদ আমরা সোজা রুম থেকে বেরিয়ে পড়েছি চেক আউট করে, যেহেতু আমাদের পরের দিন কলকাতা যাবার ট্রেন রয়েছে। এই যে সবাই রেডি। গুড মর্নিং গাইস, আমরা এখন ঘুরতে যাচ্ছি। পুরো শান্তিনিকেতনটা ঘুরবো, বোলপুরটা পুরোটা ঘুরবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, পুরো ভিডিওটা দেখুন, জানতে পারবেন একদিনে কোথায় কোথায় ঘোরা যায়। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সকালের ঘুম ঘুম মুডটাকে ফ্রেশ করার জন্য চা। গুড মর্নিং, সকাল সকাল চা হয়ে গেছে। চা খেয়ে মাইন্ডটা ফ্রেশ করে তারপরে আমরা ঘুরতে বেরোচ্ছি। সবাই সাথে থাকবে। প্রসঙ্গত বলে রাখা ভালো, বিশ্বভারতী ক্যাম্পাস চত্বরে এখনও ভ্রমণার্থীদের প্রবেশ নিষেধ। বাইরে টোটো থেকেই দেখতে হচ্ছে প্রত্যেকটি স্পট, কিন্তু বিশ্বভারতী মিউজিয়াম ভ্রমণার্থীদের জন্য খোলা রয়েছে। তারপর আমরা চলে গেলাম সেই যে সহজ পাঠে দেখেছিলাম বটগাছ, সেই বটগাছ, যে বটগাছের নিচে বসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছিল। আমাদের যে গাইড করছিল দাদা, সেই দাদা বলে দিচ্ছিল এই যে এক পায়ে দাঁড়িয়ে তাল গাছ, সেই তাল গাছটা এখনও রয়েছে, ঘরটাও রয়েছে, কিন্তু বাইরে থেকে দেখতে দিচ্ছে, ভেতরে যাওয়া নিষেধ। তো আমরা রাস্তার পার থেকে মানে সাইড থেকে টোটো করে সমস্ত কিছু দেখে নিচ্ছি। তারপর আমরা চলে গেলাম সতীর 51 পীঠের শেষ পীঠস্থান কঙ্কালীতলা। মায়ের অপরূপ রূপ, কত সুন্দর মা দেখতে, সত্যি অপরূপ রূপ দেখে মুগ্ধ হতে হয়। আর মায়ের মন্দিরের পাশে রয়েছে, এখানে একটা গাছ রয়েছে, এখানে অনেকে ঢিল বাঁধে, আর পাশে রয়েছে একটা বাজার, এখানে অনেক রকমের জিনিস পাওয়া যায়, মোটামুটি সবই পাওয়া যায়। তারপরে পাশে রয়েছে একটা পুকুর, এখানেও সবাই পুজো দিচ্ছে। আবার এখানে গাছের মধ্যেও দেখি অনেকে ঢিল বাঁধছে, হয়তো যার মনস্কামনা পূর্ণ হয় তারা এই ঢিলগুলো বাঁধে। যদিও আমরা এরকম কোনো কিছু করিনি, শুধু মাকে দর্শন করেছি, পুজো দিয়েছি, এটাই। মায়ের মন্দির থেকে বেরিয়ে সোজা চলে যাব কোপাই নদীতে। কোপাই নদীতে যাবার আগে এই যে সমাধি রয়েছে, সমাধি স্থান, সেই সমাধি স্থানগুলোকে পেরিয়ে কোপাই নদীতে যেতে হবে। এই যে কোপাই নদী, নদীটার না পাড়গুলো খুব সুন্দর বাঁধা, খুব ভালো লাগলো। আর কোপাই নদীর পাড়েই রয়েছে আরতি করার স্থান, যেমন বেনারসে হয় ঠিক সেরকমই। কোপাই নদী থেকে বেরিয়ে মায়ের মন্দিরের পাশেই রয়েছে বাবা ভোলেনাথের মন্দির, সেই মন্দিরটাকেও দর্শন করে নিলাম। বাবা ভোলেনাথের সাথে একটু দর্শন করে নিলাম, দর্শন না করলে কি হবে, বাবা ভোলেনাথই তো সব কিছু। আমরা এখন শান্তিনিকেতনের কাছাকাছি চলে আসছি। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর, খুব শান্তি লাগছে। কালী মায়ের মন্দির ঘোরা হয়ে গেছে আমাদের। গল্প করতে করতেই চলে এলাম সৃজনী পার্ক। টিকিট কেটে ঢুকে পড়লাম সৃজনী পার্কে। পার টিকিট 30 টাকা করে নিয়েছে। আর চলো তাহলে সৃজনী পার্কের ভেতরটা তোমাদের সাথে শেয়ার করছি।
পার্ক থেকে বেরিয়ে পলাশবনিতে চলে এলাম। এখানে বাহামণি যে সিরিয়ালটা ছিল সেটা শ্যুট হয়েছিল। আর পলাশবনি গ্রামটা আমরা সেইভাবে ভালো করে ঘুরতে পারিনি সময়ের অভাবে, কারণ আমরা সৃজনী পার্কে আমাদের অনেকটা সময় চলে গেছিলো। তারপরে সোজা চলে এলাম সোনাঝুরি মার্কেটে। সোনাঝুরি মার্কেটে কারণ অনেক কিছু কেনাকাটা করব, এই মার্কেটে কম দামে পাওয়া যায়। সবার কাছে শুনেছি, আজকে দেখব, কিন্তু সত্যি সত্যি অনেকটাই কম দামে পাওয়া যায়। কিন্তু এখানে সব জিনিসের একটা দোকানে যে রেট সেইটা সব দোকানে রেট, কেউ কমাবে না, এটাই। আর আমাদের ট্রেন ছিল 3:17 নাগাদ শিয়ালদায়। তো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও।